ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো। তো বর্তমানে সরকারি যেসব পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পরীক্ষায় দুটো বা তিনটে, কোনো পরীক্ষায় চারটে কোশ্চেন থাকে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে মানে আমাদের চারপাশে বা দেশ দুনিয়ায় ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, ঠিক আছে। তার মধ্যে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক, ঠিক আছে। ফ্রান্সে কিছুদিন আগে 2024 ঘটে যাওয়া প্যারিস অলিম্পিক। তো অলিম্পিক মানে আমরা কি বুঝি? অলিম্পিক মানে হচ্ছে একটা সব ধরনের খেলা নিয়ে, ঠিক আছে, সেখানে ফুটবল থাকবে, হকি, সব কিছু খেলা নিয়ে একটা অনেক বড়, অনেক মানে প্রায় সব পৃথিবীর সব দেশেই ওখানে অংশগ্রহণ করে, ঠিক আছে। সেটা হচ্ছে অলিম্পিক। এই অলিম্পিক প্রথম কবে হয়েছিল? ঠিক আছে, প্রথম হয়েছিল 1896 সালে, ঠিক আছে। কোথায় হয়েছিল সেটা? সেটা হয়েছিল এথেন্স, এথেন্স শহর। এটা কোথায়? এটা হচ্ছে গ্রিস দেশে, গ্রিস, ঠিক আছে। তো তখনকার দিনে এই ইউরোপের গ্রিস দেশ বা এথেন্স, ফ্রান্স, এরা অনেক উন্নত ছিল, ঠিক আছে। তো এরা কি 4 বছর পর পর ঐতিহ্যবাহী খেলাটা অনুষ্ঠিত করতো, ঠিক আছে। এখানে সব ধরনের ইভেন্ট থাকতো, মানে যে কোনো খেলাই, ঠিক আছে, মানে দৌড় দৌড় লং জাম্প, হাই জাম্প থেকে শুরু করে সমস্ত ধরনের খেলা এখানে খেলা এখানে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অলিম্পিক, হচ্ছে এটি বিশ্বের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। আর অলিম্পিক গেমস প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, ঠিক আছে, এটা মনে থাকবে। আর প্রথম কবে শুরু হয়? 1896 সালে। কোথায়? গ্রিসের এথেন্স শহরে, ঠিক আছে। এটা একটা প্রাচীন শহর গ্রিসের, ঠিক আছে, বা আমাদের পৃথিবীর ইতিহাসের একটা প্রাচীন শহর হচ্ছে গ্রিসের এথেন্স। তো অলিম্পিকের কথা বললেই, ঠিক আছে, এই 5টা রিংয়ের বলয়টির কথা বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে অলিম্পিকের সাইন বা অলিম্পিকের চিহ্ন, ঠিক আছে। তোমরা দেখবে অলিম্পিকের পদকে বা যে কোনো জায়গায় এই 5টা বলয় দেখলেই আমাদের অলিম্পিকের কথা মনে আসে, ঠিক আছে। তো এই 5টা পতাকার দেখো 5টা রং আছে, ঠিক আছে। কারো কারো আছে লাল, ঠিক আছে, কারো হলুদ, কারো সবুজ, কারো কালো, ঠিক আছে। তো এই 5টা বলয়, 5টা রং দিয়ে আমাদের পৃথিবীতে 5টা মহাদেশ আছে, 5টা মহাদেশকে নির্দেশ করে, ঠিক আছে। এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পরীক্ষাতেই একটা না একটা করে দেই অলিম্পিক থেকে, ঠিক আছে। যেমন কিছুদিন আগে ডাব্লিউবিতে এসেছিল যে অলিম্পিকের হলুদ রংটি কোন মহাদেশকে নির্দেশ করে। দেখো আমি লিখেছি, ঠিক আছে। এই পতাকাটি কবে গ্রহণ করা হয়? 1913 সালে। কবে? 1913 সালে, ঠিক আছে। এখানে এই অলিম্পিক বলয়ে এই লাল রঙের বলয়টি কোন মহাদেশকে নির্দেশ করে? সেটা হচ্ছে আমেরিকা, ঠিক আছে। আমেরিকা বলতে হচ্ছে উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। যদি পরীক্ষা অপশন দেয় লাল রং কোন মহাদেশকে নির্দেশ করে, তাহলে তোমরা কি বলবে? আমেরিকা। কি বলবে তোমরা? আমেরিকা, ঠিক আছে। পরীক্ষায় দুটো মহাদেশের মধ্যে একটা মহাদেশ থাকবে, হয় উত্তর আমেরিকা থাকবে, না হলে দক্ষিণ আমেরিকা থাকবে, না হলে আমেরিকা থাকবে, ঠিক আছে। তো তিনটের মধ্যে যে কোনো একটা অপশন পরীক্ষায় থাকবে, তো তুমি যে কোনো একটাকে ক্লিক করবে, ঠিক আছে। এরপর আমাদের মহাদেশে আসি। আমরা কোন মহাদেশে বাস করি? সেটা হচ্ছে এশিয়া। তো এখানে দেখো হলুদ রংটি, হলুদ বলয়টি, ঠিক আছে, এই হলুদ বলয়টি কোন মহাদেশকে নির্দেশ করে? সেটা হচ্ছে এশিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই পতাকার প্রত্যেকটা রঙই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে। এই কালো রংটি কোন মহাদেশকে নির্দেশ করে? সেটা হচ্ছে আমাদের আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকা। আফ্রিকা নীল নদের দেশ, মিশর, ঠিক আছে। তোমরা জানো আফ্রিকা, ঠিক আছে। আফ্রিকা এমন একটা মহাদেশ, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদে
একদম প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু ওইখান লোক এখনো গরিব, কারণ ওরা ওই প্রাকৃতিক সম্পদগুলোকে ঠিকমতো এখনো ইউটিলাইজ করতে পারে না। ঠিক আছে, এই আফ্রিকাতে প্রচুর পরিমাণে হীরা পাওয়া যায়, হীরা সোনা, মানে হচ্ছে খনিজ সম্পদে একদম ভরপুর ওরা। ঠিক আছে, কিন্তু তবু ওরা ইউটিলাইজ করতে পারে না। তার মধ্যে দেখো আফ্রিকায় এখনো অনেক গরিব। ঠিক আছে, পৃথিবীর সব থেকে গরিব দেশ কি? বুরুন্ডি, এই আফ্রিকা মহাদেশে। তো এসব বলে লাভ নেই। ঠিক আছে, এরপর দেখো, ঠিক আছে, এরপর নীল রং কোন মহাদেশকে বলে? নীল হচ্ছে ইউরোপ। ঠিক আছে, সবুজ অস্ট্রেলিয়া মহাদেশকে নির্দেশ করে। ঠিক আছে, প্রত্যেকগুলো এগুলো খাতায় খাতায় লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এবার দেখো ভারত প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে? ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে হচ্ছে 1900 সালে। যদি পরীক্ষা আছে ভারত প্রথমবার কবে অলিম্পিকে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে 1900 সালে। ঠিক আছে, 1900 সালে। এবার দেখো ভারতের হয়ে প্রথম অলিম্পিক জয়ী প্রথম ভারতীয়কে? কেডি যাদব। ঠিক আছে, এবার যদি বলে অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কেডি যাদব কোন ইভেন্টে পদক পেয়েছিল? ঠিক আছে, এ পেয়েছিল হচ্ছে কুস্তিতে। কিসে পেয়েছিল? কুস্তি। আর কোন পদক পেয়েছিল? ব্রোঞ্জ। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ নাম, কেডি যাদব। অলিম্পিকে প্রথম পদক জয়ী প্রথম ভারতীয়কে কেডি যাদব। ঠিক আছে, কোন ইভেন্টে পদক জিতেছিল? কুস্তি। এবং কি পদক জিতেছিল? ব্রোঞ্জ। ঠিক আছে, এবার দেখো অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা। তো অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কর্ণম মালেশ্বরী। নামটা খুব ইম্পর্টেন্ট। কি নাম? কর্ণম মালেশ্বরী। ঠিক আছে, ভারতের হয়ে প্রথম পদকজয়ী মহিলা কে? কর্ণম মালেশ্বরী। ঠিক আছে, তখনকার দিনে এত সুযোগ সুবিধা ছিল না, তো ভাবো নিজের অদম্য লড়াই করে এই কর্ণম মালেশ্বরী, ঠিক আছে, ভারত হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। এই কেডি যাদবের মতো কর্ণম মালেশ্বরী কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতে। ঠিক আছে, দেখো প্রথমবার এরা সবাই ব্রোঞ্জ, কিন্তু প্রথমবার সোনা কবে আসে? এটা হচ্ছে ব্যক্তিগতভাবে না, দলীয় 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 পদক। ঠিক আছে, 1928 সালে প্রথমবার ভারতীয় ফিল্ড হকি দল স্বর্ণ পদক পেয়ে জয় হয়েছিল। ঠিক আছে, তখনকার হকিটা ছিল অন্যরকম। ঠিক আছে, এখনকার হকি তো টার্ফে খেলা হয়, অনেক অনেক আধুনিক হয়েছে হকি। তখনকার হকিতে ভারত ছিল একদম রাজা। ঠিক আছে, ভারত ভারত ছিল রাজা। স্বাধীনতার আগে হকিতে হকিতে রাজা ছিল কে? ভারত। কিন্তু স্বাধীনতার পর বা যখন এই 1990-এর পর ভারতের মানে কি হয়, তারপর কি হয়, হকিতে নিত্য নতুন আরো নতুন নিয়ম যুক্ত করা হয়, তার জন্য আমাদের দেশের খেলোয়াড়দের একটু খাপ মেলাতে অসুবিধা হয়, খাপ খাওয়াতে অসুবিধা হয়। তাছাড়া সরকারের নজর আস্তে আস্তে ক্রিকেটের প্রতি থাকে, তার জন্য হকিতে একটু আমাদের আমাদের দলের প্রতি খুব কম ফোকাস করা হয়। ঠিক আছে, এসব অনেক কিছু ব্যাপার এখনো আছে। ঠিক আছে, তার জন্য ও ভারতীয় দলের যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো ও হয়নি। যেমন এবার আসি পরের ইয়াতে। দেখো অলিম্পিক দিবস অলিম্পিক দিবস কবে পালন করা হয়? অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন। অলিম্পিক দিবস কবে পালন করা হয়? 23শে জুন। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট।
অলিম্পিক দিবস কবে পালন করা হয়? 23শে জুন। ঠিক আছে, এবার দেখো, তোমরা জানো অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। কত বছর পর পর? 4 বছর পর। গ্রীষ্মকালীন অলিম্পিক দেখো এবার। ঠিক আছে, অলিম্পিক দুটো হয়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক আর একটা হচ্ছে শীতকালীন অলিম্পিক। কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় গ্রীষ্মকালীন অলিম্পিককে। ঠিক আছে, তো 2020-তে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল? টোকিওতে। টোকিও জাপানের রাজধানী। কোন দেশের রাজধানী? টোকিও হচ্ছে জাপানের রাজধানী। ঠিক আছে, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। এবার 2024 সালে অলিম্পিক কোথায় হয়েছিল? প্যারিসে। কোথায়? প্যারিস। আর প্যারিস কোন দেশে অবস্থিত? ফ্রান্সে। ঠিক আছে, পরীক্ষা আসবে 2024 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার কি হবে? প্যারিস। কোথায় সেটা? ফ্রান্সে। এবার যেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 2028-এ কোথায় হবে আর 2032-এ কবে হবে? ঠিক আছে, এগুলো পরীক্ষা একদম মানে আসতে পারেই। ঠিক আছে, এগুলো তোমাকে জানতেই হবে তুমি যদি কোয়ালিফাই করতে যাও। ঠিক আছে, তুমি যদি ডাব্লিউবি কনস্টেবল হতে চাও বা তুমি এসএসসি কোয়ালিফাই হতে চাও, তাহলে তোমাকে এই অলিম্পিক নিয়ে পড়তেই হবে। ঠিক আছে, মানে বিগত যে ইভেন্টগুলো আসছে যে কোনো বিষয়ে খেলাধুলার, ঠিক আছে, এগুলো পরের ক্লাসে আমি করিয়ে দেব। ঠিক আছে, মানে পরবর্তী যে খেলাগুলো হবে 2025-এ বা 2026-এ কি কি ইভেন্ট আছে খেলাধুলার জগতে বা কোন কোন সম্মেলনগুলো আছে, এগুলো পরে কি আমি আস্তে আস্তে ডিটেলসে করিয়ে দেবো। যেহেতু আজকে এটা আমার প্রথম ক্লাস, ঠিক আছে, তাই একটু আমার ইনফরমেশনের তথ্য না থাকতেও পারে। তো আস্তে আস্তে কি করব, আমি এই ছোট ছোট যে তথ্যগুলো, ঠিক আছে, আমি তোমাদের আমার ক্লাসের মাধ্যমে করে দেবো। কোনো কিছু মিস হবে না, একটাও মিস হবে না। ঠিক আছে, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স একটার পর একটা আমি করে দেবো। ঠিক আছে, একটাও মিস হবে না, মনে রাখবে। তো 2028 সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে, কোন শহরে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, আমেরিকার একটা গুরুত্বপূর্ণ শহর, সেটা হচ্ছে কি? লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, 2032-এ 2032-এ কোথায় অনুষ্ঠিত হবে? ব্রিসবেন। ব্রিসবেন কোন দেশের একটা শহর? অস্ট্রেলিয়া। ঠিক আছে, তোমরা জানো যারা খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, অস্ট্রেলিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ মাঠ সেটা হচ্ছে ব্রিসবেন, তারপর মেলবোর্ন, সিডনি, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার খুব গুরুত্বপূর্ণ শহর। ঠিক আছে, এই শহরগুলো খুবই উন্নত। এবার দেখো শীতকালীন অলিম্পিক। আগে যেটা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক, ঠিক আছে, এবার শীতকালীন অলিম্পিক। ঠিক আছে, তো শীতকালীন অলিম্পিকও মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে যায় যে শীতকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো দেখো 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বেজিং এ। ঠিক আছে, 2022 সালের শীতকালীন অলিম্পিক একটা ছিল গ্রীষ্মকালীন। ঠিক আছে, গ্রীষ্মকালীন কবে অনুষ্ঠিত হবে? গ্রীষ্মকালীন 2020-তে হয়েছিল জাপানে, টোকিও শহরে। 2024-এ কোথায় কোথায় হয়েছিল? প্যারিস, ফ্রান্সে। 2028-এ কোথায় হবে? 2028-এ হবে আমেরিকায়। কোন শহরে? লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, এরপর 2032-এ কোথায় অনুষ্ঠিত হবে? 2032-এ অনুষ্ঠিত হবে হচ্ছে তোর আমেরিকার না অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। 2032-এর গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। ঠিক আছে, এবার শীতকালীন অলিম্পিকে আসি। 2022 সালে শীতকালীন অলিম্পিক হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? বেজিং হচ্ছে চীনের একটা গুরুত্বপূর্ণ শহর। ঠিক আছে, এরপর 2026-এ কোথায় হবে? এটা পরীক্ষায় আসতে পারে যে 2026-এর শীতকালীন অলিম্পিক কোথায় হবে। ঠিক আছে, এটা কোথায় হবে? মিলানো এবং
কাটিনা শহরে, ঠিক আছে। এখানে দুটো শহর আছে, একটা হচ্ছে ইতালির মিলান, ঠিক আছে, আর একটা হচ্ছে আরেকটা দেশ হচ্ছে, আরেকটা শহর হচ্ছে কি কাটিনা, ঠিক আছে। তো 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে হবে? ইতালিতে, ঠিক আছে। যদি বলে কোন শহর দুটিতে অনুষ্ঠিত হবে, তাহলে সেটা হচ্ছে মিলানো বা মিলান, আর একটা হচ্ছে কাটিনা, ঠিক আছে। আর 2030 সালে ভাবো, কিছুদিন আগে 2024-এ প্যারিস অলিম্পিক হয়ে গেল, আবার 2030-এ শীতকালীন অলিম্পিক কোথায় হবে? ফ্রান্সে। কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে জানতেই হবে। যদি তুমি পরীক্ষায় পাশ করতে যাও ভালো নাম্বার নিয়ে, তাহলে তোমাকে অলিম্পিক নিয়ে জানতেই হবে, ঠিক আছে। একটা ভালো ছাত্রের কর্তব্য হিসাবে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অলিম্পিক, আর একটা আছে প্যারা অলিম্পিক, আমি পরে ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে অলিম্পিক গুলো কবে অনুষ্ঠিত হবে বা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো 2030 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্স। এগুলো মনে রাখবে, লিখে নাও তোমরা। এবার দেখো, প্রত্যেকবারই প্রত্যেকবারই ঠিক আছে, প্রত্যেকবারই অলিম্পিকে হয় কোনো খেলাকে যুক্ত করা হয়, নাহলে কোনো খেলাকে বাদ দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ অলিম্পিকেই নিত্য নতুন খেলাকে যুক্ত করা হয়, ঠিক আছে। তো এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি, যে এই প্যারিস অলিম্পিকে, ঠিক আছে, কি কি নতুন গেমস অ্যাড হয়েছিল? এটা এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় আসার জন্য এখান থেকে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। তো 2024-এ প্যারিস অলিম্পিক কি কি খেলা যুক্ত করা হয়েছিল? সেটা হচ্ছে ব্রেকিং, ঠিক আছে। এই দেখো, আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, ব্রেকিং হচ্ছে এই খেলাটা, ঠিক আছে। ব্রেকিং হচ্ছে এই খেলাটা, যেটা হচ্ছে ব্রেক ড্যান্সের মতো, আমার ড্যান্স করছে, ঠিক আছে। এটা হচ্ছে স্পোর্টস ক্লাইম্বিং, ঠিক আছে, বা রক ক্লাইম্বিং, ঠিক আছে। রক ক্লাইম্বিং মানে একটা, ঠিক আছে, একটা উঁচু স্তম্ভ বানানো হয়, যেটাতে হচ্ছে মানে ছোট ছোট পাথর দিয়ে খাঁজ লাগানো হয়, ওটাতে কে কত তাড়াতাড়ি উঠতে পারে। এই খেলাটার নাম কি? স্পোর্টস ক্লাইম্বিং বা রক ক্লাইম্বিং। তারপর হচ্ছে সার্ফিং। কি খেলাটা? সার্ফিং। এই যে দেখছো তোমরা, যে জলের ঢেউয়ে, মানে জলের ঢেউয়ের সাথে উঠতে হয়, ঠিক আছে, জলের ঢেউয়ের সাথে উঠতে হয়, তো এটা কি বলে? সার্ফিং। এরপর কি আছে? স্কেটবোর্ডিং, ঠিক আছে। বোর্ডিং তোমরা সবাই দেখেছো, এই যে এটা এটা নিয়ে খেলতে হয়, ঠিক আছে। যে যত ভালো খেলতে পারবে সেই পদক নিতে পারবে, ঠিক আছে। তো এই চারটা খেলা, এই চারটা ইভেন্ট অলিম্পিকে নতুন করে যুক্ত করা হয় প্যারিস অলিম্পিকে। একটা হচ্ছে ব্রেকিং, একটা হচ্ছে স্পোর্ট ক্লাইম্বিং, একটা হচ্ছে সার্ফিং, একটা হচ্ছে স্কেটবোর্ডিং, ঠিক আছে। এবার দেখো তোমরা, আমি আগেই বলেছিলাম আধুনিক অলিম্পিক গেমস। তো এই দেখো, প্রথম আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে, কবে? 1896 সালে এথেন্স, গ্রিস শহরে অনুষ্ঠিত হয়। এগুলো লিখে নাও, ঠিক আছে। 1900 সালে যখন পরের বার ইভেন্টটি অর্গানাইজ হয়, তখন 1900 সালে প্রথম মহিলা খেলোয়াড়দের চান্স দেওয়া হয়, ঠিক আছে। কি হয়? প্রথমবার মহিলা খেলোয়াড়দের চান্স দেওয়া হয়। তো অলিম্পিকে কত সালে মহিলাদের খেলার সুযোগ 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 দেওয়া হয়? সেটা হচ্ছে কত সালে? 1900 সালে, ঠিক আছে। এটা যেন মনে থাকে, হ্যাঁ। এবার দেখো কি লিখেছি, আধুনিক অলিম্পিকের জনককে? পাইরে দে কুবার্টিন, ঠিক আছে। পাইরে দে কুবার্টিন মানে অলিম্পিক যে কমিটি আছে, ঠিক আছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল কে? পাইরে দে কুবার্টিন।
ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষা দিয়ে দেয়। ঠিক আছে, অলিম্পিকের জনককে, আধুনিক অলিম্পিকের জনককে। তো কি লিখবে তোমরা? পাইরে দে কুবার্টিন। ঠিক আছে, তো আরেকটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষায় কোশ্চেন আসে যে অলিম্পিক যতদিন থেকে হচ্ছে এ পর্যন্ত কতবার বন্ধ হয়েছে। ঠিক আছে, তো কতবার বন্ধ হয়েছে? 3বার। ঠিক আছে, কখন কখন? যখন বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918। ঠিক আছে, তখন এই সময় কি ছিল? অলিম্পিক বন্ধ ছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? 1939 থেকে 1945 অব্দি। তখন তখন বন্ধ ছিল। আরেকবার কবে বন্ধ ছিল? 1944। তো অলিম্পিক কতবার বন্ধ ছিল বা কতবার সংগঠিত হয়নি? সেটা হচ্ছে 3বার। অলিম্পিক মোট 3বার আয়োজন হয়নি। কারণ কি ছিল? বিশ্বযুদ্ধ। কারণ কি ছিল? বিশ্বযুদ্ধের কারণে মোট 3বার অলিম্পিক আয়োজন হয়নি। সেটা প্রথম কবে সালে? 1916, একটা হচ্ছে 1940, একটা হচ্ছে 1944। তো লিখে নাও, এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে, জানতে হবে, ইনফরমেশনগুলো জানতেই হবে। প্রত্যেকটা ইনফরমেশন পরীক্ষার জন্য গুরুত্ব। যেমন এসএসসি জিডি পরীক্ষায় তো অনেক কিছু জানতে হবে। ডাব্লিউবিতে ওয়েস্ট বেঙ্গল নিয়ে জানতে হবে, ভারতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এগুলো নিয়ে জানতেই হবে তোমাকে। তো লিখে নাও তোমরা। এবার দেখো, এবার ঠিক আছে, 2025, 2024 এই অলিম্পিকের আগে, ঠিক আছে, 2024 অলিম্পিকের আগে, ঠিক আছে, আমাদের দেশের হয়ে স্বর্ণপদক জিতেছিল কে? অভিনব বিন্দ্রা। ঠিক আছে, অভিনব বিন্দ্রা। ঠিক আছে, তো তাকে, ঠিক আছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে অলিম্পিক অর্ডার, এটা হচ্ছে মানে যে অলিম্পিক কমিটির পক্ষ থেকে দেওয়া সব থেকে বড় সম্মানিত পুরস্কার, সেটা হচ্ছে কি? অলিম্পিক অর্ডার। কাকে সম্মান করা হয়? ভারতের স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রাকে। তো অভিনব বিন্দ্রা কোন ইভেন্টে স্বর্ণপদক জয়ী 10 মিটার পিস্তল শুটিং এ। ঠিক আছে, অভিনব বিন্দ্রা 10 মিটার পিস্তল শুটিং এ স্বর্ণপদক জিতেছিল। ঠিক আছে, এবার দেখো, এবার যে অলিম্পিক হয়েছিল, ঠিক আছে, সেখানে মোট সম্ভবত টোটাল 32,000-এর মতো খেলোয়াড় ছিল। ঠিক আছে, মহিলা পুরুষ মিলে। তো এবার অলিম্পিকে যে সব থেকে অদ্ভুত ঘটনা করেছে সেটা হচ্ছে এখানে 15% পুরুষ খেলোয়াড় ছিল ও 15% মহিলা খেলোয়াড় ছিল। ঠিক আছে, একমাত্র এই অলিম্পিকেই মহিলার হার আর পুরুষের হার কি ছিল? দুটোই সমান ছিল। ঠিক আছে, এটা যদিও পরীক্ষায় আসবে না, তবু এটা জেনে রাখা ভালো। ঠিক আছে, এরপর দেখো, ভারত থেকে মোট কতজন খেলোয়াড় গিয়েছিল? ভারত থেকে মোট 117 জন ক্রীড়াবিদদের মধ্যে ভারত থেকে মোট কতজন খেলোয়াড় গিয়েছিল? 117 জন। 117 জন ক্রীড়াবিদ ভারত থেকে প্যারিস অলিম্পিকে যোগদান দিয়েছিল। কতজন? 117 জন। তার মধ্যে কি ছিল? 47 জন মহিলা ও 70 জন পুরুষ। ঠিক আছে, আমাদের এই 117 জন ক্রীড়াবিদ মোট 16টি ইভেন্টে অংশগ্রহণ করেছিল। মোট কটি ইভেন্টে? 16টি ইভেন্টে। ঠিক আছে, 16টি ইভেন্ট মানে শুটিং, কুস্তি, জ্যাভলিন, তারপর ছিল অ্যাথলেটিক। ঠিক আছে, আর যদি বলে কোন রাজ্য থেকে ক্রীড়াবিদ ছিল সব থেকে বেশি ক্রীড়াবিদ, সেটা হচ্ছে হরিয়ানা। তো হরিয়ানা এমন একটা রাজ্য যার খেলা মানে অ্যাথলেটিক দিক দিয়ে বরাবরই ভালো। ঠিক আছে, কারণ ওখানকার ছেলে মেয়ে
কি হয়, সবসময় একটু উঁচা লম্বা চওড়া হয়, ঠিক আছে। তো এরা খেলাধুলায় খেলাধুলায় খুবই ভালো হয়, ঠিক আছে। তো সব থেকে বেশি ক্রীড়াবিদ কোন রাজ্য থেকে ছিল, সেটা হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। দেখো, যদি বলে যে ভারতের ভারতের হয়ে অলিম্পিক খেলতে গেছিল, ঠিক আছে, কোন অলিম্পিকে সব থেকে বেশি ক্রীড়াবিদ ছিল, সেটা হচ্ছে টোকিও অলিম্পিকে, ঠিক আছে। মোট কতজন ছিল, 121 জন। ভারতের হয়ে টোকিও অলিম্পিকে কতজন কতজন অংশগ্রহণ করেছিল, 121 জন, ঠিক আছে। এই দেখো, এই দুটো এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করা সব থেকে বয়স্ক খেলোয়াড়, সব থেকে বয়স্ক ক্রীড়াবিদ কে, রোহন বোপান্না। ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণকারী সব থেকে বয়স্ক খেলোয়াড় বা বয়স্ক ক্রীড়াবিদ বা বয়স্ক প্রতিযোগী কে হচ্ছে, সেটা হচ্ছে রোহন বোপান্না। এই রোহন বোপান্না কোন খেলাটা খেলে, সেটা হচ্ছে টেনিস, ঠিক আছে। আর সব থেকে কম বয়সী ক্রীড়াবিদ, সেটা হচ্ছে কে, ধেনিধি দে সিংহ। কি হচ্ছে, ধেনিধি দে সিংহ, ঠিক আছে। মাত্র 14 বছর বয়স। কত বছর বয়স, 14 বছর বয়স। ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণকারী সব থেকে কম বয়সী ক্রীড়াবিদকে, ধেনিধি দে সিং, ঠিক আছে। এই দুটো মনে রাখবে, পরীক্ষায় অনেকবার দিয়ে দেয়, ঠিক আছে, যে ভারতের হয়ে সব থেকে কম বয়স্ক খেলোয়াড় আর ভারতের হয়ে সব থেকে বেশি বয়স্ক খেলোয়াড়। এবার প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয়, ঠিক আছে। কে কে পদক জিতেছে, ঠিক আছে। আর টোটাল মোট কত কত খেলোয়াড় ছিল ভারত থেকে এবার, 117 জন, একটু আগেই বললাম, ঠিক আছে। দেখো, ভারতের হয়ে এবার পদক জিতেছে প্রথমকে, নীরজ চোপড়া। কি পদক জিতেছে, রৌপ্য পদক। নীরজ চোপড়া, মনে রাখবে, ঠিক আছে, নীরজ চোপড়া, ঠিক আছে। এই আগের বার 2020 অলিম্পিকে কি জিতেছিল, সোনা জিতেছিল অলিম্পিকে, কিসে, জ্যাভলিন থ্রোতে, ঠিক আছে। এবার রৌপ্য পদক পেয়েছে, ঠিক আছে। এবার নীরজ চোপড়া রৌপ্য পেয়েছে, কিন্তু জ্যাভলিনের সোনা পেয়েছে কে, পাকিস্তানের কে, আরশাদ নদীম। পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নদীম এবার অলিম্পিকে সোনা পেয়েছিল জ্যাভলিন থ্রোতে। নীরজ চোপড়াকে 2 মিটারের, মানে নীরজ চোপড়া থেকে 2 মিটার বেশি ছুড়েছিল জ্যাভলিন, ঠিক আছে। তারপর দেখো, মানু বেকার এবার টোটাল 2টো পদক জিতেছিল। এই হচ্ছে প্রথম প্রথম অ্যাথলেটিক ভারতের হয়ে, ঠিক আছে, যে একই অলিম্পিকে কটি পদক পেয়েছে, 2টো। ভারতের হয়ে প্রথম খেলোয়াড় বা প্রথম অংশগ্রহণকারী যে একই অলিম্পিকে 2টো পদক জিতেছে, সেটা হচ্ছে কে, মানু ভাকার। কি পদক দিয়েছে, ব্রোঞ্জ পদক। আর কিসে পেয়েছে, শুটিং এ, ঠিক আছে। আর একটা দেখো, 3 নম্বর পদক জয়ী কে, স্বপ্ননীল কুশলে, ঠিক আছে। কি পদক দিয়েছে, ব্রোঞ্জ পদক। কোন ইভেন্টে, শুটিং ইভেন্টে। এই নামগুলো কিন্তু মনে রাখতেই হবে, নীরজ চোপড়া, মনু ভাকার, স্বপ্ননীল কুশলে, আমান শেরওয়াত, মনু ভাকার, সর্বজিৎ সিং, ঠিক আছে। এরা ভারতের হয়ে অলিম্পিকে পদক পদক জিতেছে, ঠিক আছে। আর অলিম্পিকে পদক পাওয়া চারটিখানি ব্যাপার না, ঠিক আছে। তো এবার মোট, তারপর দেখো ভারতের পুরুষ হকি টিম কি কি জিতেছে এবার, ব্রোঞ্জ পদক, হকি। এবার দেখো, এই দুটো এই এই দুটো জায়গা দেখো ভালো করে। ভারতের মোট পদক সংখ্যা কয়টি, এই 2024 অলিম্পিকে, 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট
6টি পদক জিতেছে, একটা রূপা, 1 সিলভার, আর হচ্ছে তোর 5 ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের স্থান কত? 71। ঠিক আছে, সম্ভবত 206টি দেশ অংশগ্রহণ করেছিল। প্যারিস অলিম্পিকে কতগুলো দেশ অংশগ্রহণ নিয়েছিল? 206টি। প্যারিস অলিম্পিকে কতগুলো দেশ? 206টি দেশ। প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কত? 6টি। ঠিক আছে, একটা রূপা আর বাকিগুলো কি ব্রোঞ্জ। ঠিক আছে, একটা রূপা আর বাকিগুলো কি ব্রোঞ্জ। ঠিক আছে, রূপা কে পেয়েছিল? নীরজ চোপড়া। তারপর বাকি 5টা ব্রোঞ্জ, তার মধ্যে একটা মনু ভাকার, একটা স্বপ্ননীল কুশলে। ঠিক আছে, মনু ভাকার আরেকবার জিতেছে, ঠিক আছে, টিম ইভেন্টে। ঠিক আছে, এবার প্রশ্ন আসবে যে মনু ভাকারের সাথে কে জিতেছে? সর্বজিৎ সিং। মনে থাকবে? মনু ভাকারের সাথে কে ছিল? সর্বজিৎ সিং। ঠিক আছে, এরা একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে। মনু ভাকারের সাথে কে ছিল? সর্বজিৎ সিং। ঠিক আছে, এটা স্বপ্ননীল, এটা হচ্ছে নীরজ চোপড়া। ঠিক আছে, দেখো এবার এবারের অলিম্পিকে সব থেকে বেশি পদক পেয়েছে, কে? আমেরিকা। সব থেকে বেশি পদক পেয়েছে আমেরিকা। কতটি? 126টি। ঠিক আছে, তারপর কি আছে? চীন, তারপর জাপান। আর আমাদের অবস্থান কত? 71। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের অবস্থান কত পদকের স্থানে? 71। এই দেখো, আমি প্রথমে বলেছিলাম প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে 2টো মেডেল জিতেছেন, সেটা হচ্ছে কে? মানু ভাকার। ঠিক আছে, শুটিং এ 2টো মেডেল জিতেছে। ঠিক আছে, তিনি প্যারিস অলিম্পিকে একাই 2টো পদক জিতেছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতেই হবে তোমাদের। ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে কে? স্বপ্ননীল কুশলে। কে? এটা হচ্ছে কে? স্বপ্ননীল কুশলে। ঠিক আছে, এ হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিল কোন ইভেন্টে? ঠিক আছে, এটা হচ্ছে শুটিং এ। স্বপ্ননীল কুশলে কোথাকার বাসিন্দারা? ঠিক আছে, স্বপ্ননীলের গ্রামের নাম হচ্ছে কি? কম্বলওয়াড়ি। কম্বলওয়াড়ি, কি নাম ওর? কম্বলওয়াড়ি। ঠিক আছে, ওর গ্রামের নাম কি? কম্বলওয়াড়ি। যদি বলে কোন ডিস্ট্রিক্ট? কোহলাপুর ডিস্ট্রিক্ট। কোথায়? মহারাষ্ট্র। তো যদি বলে স্বপ্ননীল কুশলে কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্র। যদি বলে কোন কোন জেলা থেকে জন্মগ্রহণ করেছে? কোলাপুর থেকে। আর হচ্ছে ওর গ্রামের নাম কি? কম্বলওয়াড়ি। তোমরা জানো কিছুদিন আগে ডাব্লিউতে একটা কোশ্চেন দিয়েছিল যে নীরজ চোপড়া কোন কোন জেলার বাসিন্দারা? নীরজ চোপড়া হরিয়ানার কোন জেলার বাসিন্দারা? কে ছিল? পানিপত। ঠিক আছে, তো এবার পরীক্ষায় কোশ্চেন আসে এর সম্পর্কে আসতে পারে স্বপ্ননীল কুশলে কোন রাজ্যের বাসিন্দা বা কোন কোন জেলার বাসিন্দা। ঠিক আছে, তাহলে কি বলবে? এর গ্রামের নাম কি? কম্বলওয়াড়ি, এ স্মল ভিলেজ ইন দা কি কোলাপুর ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। মানে হচ্ছে মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রামে, ছোট্ট গ্রামটার নাম কি? কম্বলওয়াড়ি। আর কোন জেলা থেকে? কোলাপুর। ঠিক আছে, একদম ক্লিয়ার, নিট এন্ড ক্লিয়ার। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। দেখো এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, ফ্ল্যাগ ব্যারিয়ার। ঠিক আছে, কি ব্যারিয়ার? ফ্ল্যাগ ব্যারিয়ার। ঠিক আছে,
পতাকা বহনকারী, ফ্ল্যাগ ব্যারিয়ার। প্রত্যেক পরীক্ষায় আসতেও পারে, ঠিক আছে। যে এবার ফ্ল্যাগ, এই প্রথম পতাকা বহনকারী অনুষ্ঠান দুবার হয়, এই যে ঠিক এইভাবে। দেখো আমি ছবিটা দিয়ে দিয়েছি। একবার উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, যতগুলো খেলোয়াড় থাকে সবাইকে মিলে একবার অলিম্পিকের শেষে, ঠিক আছে, অলিম্পিক অনুষ্ঠানের শেষে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে কে কে পতাকা বহন ছিল? শরৎ কমল আর হচ্ছে পিভি সিন্ধু। তোমরা জানো শরৎ কমল হচ্ছে একজন টেবিল টেনিসের প্লেয়ার। কিসের প্লেয়ার? টেবিল টেনিস। কিসের প্লেয়ার? শরৎ কমল টেবিল টেনিস। ভারতের টেবিল টেনিসে একে কিংবদন্তি বলা হয়। ভারতের টেবিল টেনিসে একে কিংবদন্তি বলা হয়, ঠিক আছে। আর পিভি সিন্ধুকে তোমরা সবাই চিনো, ঠিক আছে। পিভি সিন্ধু হচ্ছে একদম দুর্দান্ত খেলোয়াড়। কিসের, কোন ক্লাসে যুক্ত? ব্যাডমিন্টন। পিভি সিন্ধু নামটি কোন ক্লাসে যুক্ত? ব্যাডমিন্টন, ঠিক আছে। উদ্বোধনী অনুষ্ঠানে তো ভারতের হয়ে পতাকা বহন কে কে করেছিল? শরৎ কমল আর পিভি সিন্ধু। সমাবর্তন অনুষ্ঠান মানে হচ্ছে অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, অলিম্পিকের শেষের অনুষ্ঠান। তো শেষের অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন কে করেছিল? মানু ভাকের আর হচ্ছে পিআরসি দেশ। পিআরসি দেশ ভারতীয় হকি দলের গোলকিপার। কি? পিআরসি দেশকে ভারতীয় হকি দলের গোলকিপার। তো সমাবর্তন অনুষ্ঠানে কে 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 ছিল? মানু ভাকের আর পিআরসি দেশ। তো পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে ভারতের হয়ে অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী প্রতিযোগী কে ছিল? সেটা হচ্ছে শরৎ কমল আর পিভি সিন্ধু। আর শেষের অনুষ্ঠানে, সমাবর্তন অনুষ্ঠানে কে ছিল? মানু ভাকের আর পিআরসি দেশ। এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ, এগুলো জেনে রাখা ভালো। এটা কি? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ঠিক আছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এটাকে সংক্ষেপে কি কি বলা হয়? আইওসি। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1894 সালে। কবে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কবে প্রতিষ্ঠিত হয়? 1894 সালে। পরীক্ষায় আসবে যে আইওসির সদর দপ্তর কোথায়? লুসান। কোথায় সেটা? সুইজারল্যান্ডে। আইওসির সদর দপ্তর কোথায়? লুসান। ও কোন দেশে? সুইজারল্যান্ড, ঠিক আছে। এর সভাপতি কে? থমাস বাস, ঠিক আছে। সম্ভবত 14তম সভাপতি থমাস ভাস, 14তম সভাপতি। এটা পরীক্ষা আসতে পারে, কিন্তু সব থেকে পরীক্ষা আসে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে লুসান। কোথায়? লুসান। কোন 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 দেশে? সুইজারল্যান্ড। এটা পরীক্ষা বেশি আছে। এবার দেখো, ভারতীয় অলিম্পিক সংস্থা, ঠিক আছে, এটাকেও বলে আইওসি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, না, ইন্ডিয়ান অলিম্পিক কাউন্সিল, ঠিক আছে। ভারতীয় অলিম্পিক সংস্থা কবে বানানো হয়? প্রথম 1927 সালে। কবে বানানো হয়? 1927 সালে, ঠিক আছে। বর্তমান সভাপতিকে? পিটি উষা, দ্য গোল্ডেন গার্ল অফ ইন্ডিয়া। পিটি উষাকে কি বলা হয়? দ্য গোল্ডেন গার্ল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এর সদর দপ্তর কোথায়? দিল্লি বা নতুন দিল্লি, ঠিক আছে। আর একটা দেখো, টপিক দেখো, এখানে কি বলা আছে? নীতা আম্বানি, ফার্স্ট ফিমেল ইন্ট্রোডিউস টু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ঠিক আছে। নীতা আম্বানি হচ্ছে প্রথম মহিলা যে হচ্ছে অলিম্পিকের কোর কমিটি থেকে নেওয়া হয়, ঠিক আছে। কে সেই মহিলাটার নাম? কি? নীতা আম্বানি। তোমরা জানো মুকেশ আম্বানি সহধর্মিনী কে? মুকেশ আম্বানি সহ নীতা আম্বানি। তাকে প্রথম ফিমেল, ফার্স্ট ফিমেল, প্রথম মহিলা যাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে যুক্ত করা হয়, ঠিক আছে। যদি বলে তাহলে প্রথম কোন মহিলা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে যুক্ত করা হয়, তাহলে কে হবে? মুকেশ আম্বানির সহধর্মিনী কে? নীতা আম্বানি। এই ইনফরমেশনগুলো একদম গুরুত্বপূর্ণ, এগুলো একদম, ঠিক আছে, নখের মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে।
এগুলো কোথায় আমরা মনে রাখতে হবে? নখের মাথায়, যেন চট করে মনে আসে। কিন্তু না, এগুলো তো একবারে একবারে মনে থাকবে না। তোমরা প্রত্যেকদিন এক একবার করে দেখবে বা 6-7 দিন পর পর করে একবার দেখবে, তাহলে মাথায় থেকে যাবে। ঠিক আছে? এবার দেখো প্যারিস অলিম্পিকের, ঠিক আছে, ম্যাসকট। যদি বলে পরীক্ষায় কোশ্চেন আছে প্যারিস অলিম্পিকের ম্যাসকট কি, তাহলে তাহলে দেখবো ফাইরিয়ান ক্যাপ। ঠিক আছে? কি নাম? ফাইরিয়ান ক্যাপ। ঠিক আছে? এই যে টুপিটা, এটার নাম হচ্ছে কি? ফাইরিয়ান ক্যাপ বা অলিম্পিক অলিম্পিক ফ্ল্যাগ ডে। ঠিক আছে? এই দেখো লাল রঙের, ঠিক আছে, ফ্রান্সের পতাকা নিয়ে আছে। সেটা কি? এটা হচ্ছে প্যারিস অলিম্পিকের মাস্কট। কি এটা? ফাই ফাইরিয়ান ক্যাপ। ফাইরিয়ান ক্যাপ। ঠিক আছে? এটা হচ্ছে অলিম্পিক, বা এটাই পরীক্ষা আসবে। ঠিক আছে? ফাইরিয়ান ক্যাপ। তো 2024 প্যারিস অলিম্পিকের মোটো কি ছিল? ফাইরিয়ান ক্যাপ। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যাসকটটা মনে রাখতেই হয়। এবার দেখো 2024-এর প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল? উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামে না হবে, প্রথমবার খোলা জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবারের জন্য স্টেডিয়ামে না হয় কি হয়েছিল? খোলা জায়গায়। কোন নদীর পাশে? সেইন বা সেইন সেইন বলে, বা সিন নদীর উপরে। ঠিক আছে? নদীর পাশে হয়েছিল বা নদীর আশেপাশেই হয়েছিল। তো পরীক্ষায় কোশ্চেন আসবে যে 2024 প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল? সেটা হচ্ছে কি হবে? সেইন বা সিন নদীর উপরে, আশেপাশে এরিয়ায়। ঠিক আছে? পরীক্ষা আসবে কোন নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল 2024 প্যারিস অলিম্পিকে? তো অ্যান্সার কি হবে? সেইন বা সিন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এখনো পর্যন্ত কোন মহাদেশে অলিম্পিক আয়োজন করা হয়নি? দেখো ইউরোপেও আয়োজন হয়ে গেছে, এশিয়াতেও আয়োজন হয়ে গেছে, অস্ট্রেলিয়াও আয়োজন হয়েছে। ঠিক আছে? কিন্তু এখনো আফ্রিকা মহাদেশে এখনো অলিম্পিক হয়নি। আফ্রিকা মহাদেশে এখনো অলিম্পিক আয়োজন হয়নি, কারণ অলিম্পিক আয়োজন করা ছোট বড় ব্যাপার না, অলিম্পিক আয়োজন করা অনেক বড় ব্যাপার। অলিম্পিকে তোমরা ভাবতেই পারছো 206টি দেশ আসবে, প্লাস 32,000 খেলোয়াড়, এরপর অনেক সাংবাদিক আসবে, আরো অনেক মিডিয়া আসবে। ঠিক আছে? তো একটা বড় শহর দরকার। ঠিক আছে? তার জন্য আফ্রিকায় এখনো পর্যন্ত কোনো অলিম্পিক হয়নি। ঠিক আছে? দেখো এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে? দেখো আমি কি লিখেছি? ইন্ডিয়ান মেন্স হকি টিম, ভারতের পুরুষ হকি দল, ভারতীয় পুরুষ পুরুষ হকি টিম, ভারতীয় পুরুষ হকি টিম এবার 2000 প্যারিস অলিম্পিকে কোন পদক জিতেছিল? ভারতের পুরুষ হকি দল এবার অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিল। কাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল? কোন দলকে? স্পেনকে হারিয়ে। স্পেনে কত কত গোলে হারিয়েছে? 2-1 গোল। ঠিক আছে? যদি বলে কোন দেশকে হারিয়ে ভারত 2024-এর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে, তাহলে কোন দেশ হবে? দেখো লেখা আছে এখানে স্পেন। স্পেন। ঠিক আছে? দেখো এবার পরীক্ষায় কোশ্চেন আছে। ঠিক আছে? ভারতীয় হকি টিমের ক্যাপ্টেনের নাম কি? ক্যাপ্টেন মানে হচ্ছে কি? অধিনায়ক। ভারতীয় পুরুষ দলের অধিনায়ক কে? ভারতের পুরুষ দলের অধিনায়ক হচ্ছে কি?
হারমানপ্রীত সিং কে পরীক্ষায় আসে যে হারমানপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে কি হবে? হকি টিমের ক্যাপ্টেন বা হকি খেলার সঙ্গে যুক্ত। আরেকজন আছে সেটা হচ্ছে কি হারমানপ্রীত কৌর, কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ক্রিকেট। ভারতীয় মহিলা দলের অধিনায়ককে হারমানপ্রীত কৌর, ঠিক আছে? ভারতীয় মহিলা দলের অধিনায়ককে হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত কৌর, ঠিক আছে? ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে হারমানপ্রীত কৌর, আর হচ্ছে তোর ভারতীয় পুরুষ পুরুষ হকি টিমের অধিনায়ককে হারমানপ্রীত সিং, ঠিক আছে? দেখো এখানে নাম লেখা আছে পিয়ার সিজেস, খুব অভিজ্ঞ খেলোয়াড়, ঠিক আছে? ভারতীয় হকি দলের গোলকিপার, ঠিক আছে? তো এই নামটা অনেক পরীক্ষায় আসে যে পিয়ার সিজেস কোন খেলার সঙ্গে যুক্ত, বা ভারতীয় ভারতীয় দলের ভারতীয় হকি দলের গোলকিপারকে, সেটা কি হবে? পিয়ার সিজেস, ঠিক আছে? তো এবার 2024 প্যারিস অলিম্পিকে সোনা পায় কে? নেদারল্যান্ড। আর রূপা পায় কে? জার্মানি, ঠিক আছে? তাহলে প্রথম প্রথম চারটা দলকে কে? সোনা পায় নেদারল্যান্ড, রূপা পায় জার্মানি, ভারত কি পায়? ব্রোঞ্জ। আর কাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে? সেটা হচ্ছে স্পেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই নামগুলো মনে রাখতে হবে তোমাকে, হারমানপ্রীত সিং, হারমানপ্রীত কৌর, আর এটা হচ্ছে পিয়ার সিজেস, ঠিক আছে? ভারতীয় খেলার জগতে এই নামগুলো মানে ইতিহাসে লেখা থাকবে, ঠিক আছে? হারমানপ্রীত সিং, পিয়ার সিজেস, আর হচ্ছে হারমানপ্রীত কৌর। দেখো আবার নীরজ চোপড়া। নীরজ চোপড়া এবার 2000 প্যারিস অলিম্পিকে কোন কোন পদক জিতেছিল? সিলভার, রূপো। ঠিক আছে। 2024 সালে নীরজ চোপড়া কোন মেডেল জিতেছিল? 2024 সালে প্যারিস অলিম্পিকে রূপো পদক পায়, ঠিক আছে? তো নীরজ চোপড়া কোথায় জন্মগ্রহণ করে? নীরজ চোপড়া জন্মগ্রহণ করে হরিয়ানা রাজ্যের পানিপত জেলায়। এটা অলরেডি পরীক্ষায় কোশ্চেন চলে আসছে, এটা এটা এবার নাও আসতে পারে। এবার বাকি যে খেলোয়াড়গুলো আছে তারা কোন রাজ্য থেকে বিলং করে, তাদের গ্রামের নাম কি, তাদের শহরের নাম কি, এগুলো তোমাকে জানতেই হবে, যারা যারা পদক পেয়েছে, ঠিক আছে? তো এবার নীরজ চোপড়ার যে জ্যাভলিন, নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন। জ্যাভলিনটা কি? জ্যাভলিনটা থ্রো করতে হয়। এবার নীরজ চোপড়া কত মিটার জ্যাভলিন থ্রো করেছিল? 89.45 মিটার। দেখো লেখা আছে এখানে কত? 89.45 মিটার, ঠিক আছে? যদি পরীক্ষা আসে 2024 প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কত মিটার জ্যাভলিন থ্রো করেছিল, তো তোমরা কি লিখবে? 89.45, ঠিক আছে? আশা করি নীরজ চোপড়া সম্পর্কে সবাই জানো, ঠিক আছে? সে নিয়ে কোনো চাপ নেই। তো ঠিক আছে, তো আজকে আমারও স্লাইডও শেষ হয়ে গেছে, তো আজকে এটুকুই, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবারও ডিটেলস নিয়ে বলবো আমি, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, ঠিক আছে? তো আজকে এটা আমার প্রথম ক্লাস ছিল, অনেক ইম্পর্টেন্ট হতে ছিল না, ঠিক আছে? কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের নিশ্চিত করছি যে আরো আরো ইনফরমেশন থাকবে, আরো তথ্য থাকবে, পরিপূর্ণ থাকবে, ঠিক আছে ক্লাসটি? তো ঠিক আছে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নতুন শুরু করেছি জার্নি, তো আমরা চাই আমাদের জার্নিতে তোমরা পাশে থাকো সবাই, ঠিক আছে? তো আশা করি, ঠিক আছে, আমাদের লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।